এইচএসসি অ্যাকাউন্টিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ আর মজার টপিকগুলোর একটা হলো এই সংরক্ষিত আয় বিবরণী। বিশেষ করে যারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য তো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী চ্যাপ্টারের এই অংশটা বোঝা খুবই জরুরি। চলুন আজ একদম সহজ ভাষায় এর আগাগড়া সব জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা কোম্পানি যখন ব্যবসা করে, লাভ করে, সেই লাভের টাকাটা ঠিক কোথায় যায়? সবটাই কি মালিকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এই প্রশ্নটার উত্তর পেলেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাতে আমরা ঢুকে পড়তে পারব। আর সেই উত্তরটা হলো সংরক্ষিত আয় বা রিটেইনড আর্নিংস। মানে এটা হলো কোম্পানির নিট মুনাফার সেই অংশটা যেটা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে না দিয়ে ভবিষ্যতের কোনো কাজের জন্য কোম্পানিতেই রেখে দেওয়া হয়। সোজা কথায় বলতে গেলে এটা হলো কোম্পানির জমানো লাভের একটা হিসাব। বেশ, তাহলে তো বোঝা গেল সংরক্ষিত আয় জিনিসটা কি। এখন চলুন দেখি এই বিবরণীটা কিভাবে তৈরি হয়, এর মূল উপাদানগুলো কি কি। আসলে পুরো ব্যাপারটা হলো কিছু জিনিস যোগ আর কিছু জিনিস বিয়োগ করার খেলা। চলুন পরের স্লাইডে এই যোগ বিয়োগের খেলাটাই একটু বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। স্লাইডের বাম দিকে যদি তাকান, যোগ অংশে কি কি আছে? বছরের শুরুতে যে জমানো টাকাটা ছিল, মানে প্রারম্ভিক সংরক্ষিত আয়, আর তার সাথে যোগ হচ্ছে চলতি বছরে নতুন করে যে লাভটা হলো সেটা। আর ডান দিকে বাদ অংশে দেখানো হচ্ছে এই জমানো মুনাফা থেকে কি কি খরচ করা হলো, যেমন শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হলো বা বিভিন্ন তহবিলে টাকা জমানো হলো। এই স্লাইডটা কিন্তু দারুণ। পুরো প্রক্রিয়াটাকে মাত্র 4টা সহজ ধাপে ভেঙে দেখানো হয়েছে। প্রথমত, বছরের শুরুর ব্যালেন্সটা নিন, এরপর চলতি বছরের লাভটা এর সাথে যোগ করে দিন। তৃতীয় ধাপে যে লভ্যাংশ দেয়া হয়েছে সেটা বাদ দিন, আর ব্যাস, যা থাকবে সেটাই হলো বছরের শেষে হাতে থাকা সংরক্ষিত আয় বা সমাপনী উদ্বৃত্ত। একদম সিম্পল হিসাব, তাই না? অ্যাকাউন্টিং মানেই তো কিছু নিয়ম কানুন আর নির্দিষ্ট ছক, তাই তো? তো চলুন এবার এর যে আনুষ্ঠানিক কাঠামোটা আছে, যেটা আমাদের পরীক্ষায় লিখতে হয় এবং বাস্তবেও ব্যবহার করা হয়, সেটা একবার দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এটা হলো সংরক্ষিত আয় বিবরণীর সেই আদর্শ ছক। এখানে প্রত্যেকটা লাইন আইটেম, যেমন সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, চলতি বছরের নিট মুনাফা আর বাদ বন্টনসমূহ, এর নিচে কোন কোন আইটেম থাকে সব খুব সুন্দর করে দেখানো হয়েছে। পরীক্ষার খাপায় ভালো নম্বর পেতে হলে এই ছক আর এর টার্মগুলোর সাথে পরিচিত হওয়াটা কিন্তু মাস্ট। থিওরি তো অনেকক্ষণ হলো, এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। ধরুন, ক লিমিটেড নামে একটা কোম্পানির কিছু তথ্য আমাদের দেওয়া আছে। বছরের শুরুতে তাদের জমানো লাভ বা সংরক্ষিত আয় ছিল 50,000 টাকা। এই বছর তারা নতুন করে লাভ করেছে 1,20,000 টাকা। এর মধ্য থেকে তারা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে 10,000 টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলে পাঠিয়েছে 15,000 টাকা, আর শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে 20,000 টাকা। আর এই দেখুন সমাধানটা। আমরা একটু আগে যে তথ্যগুলো পেলাম সেগুলো দিয়ে ছকটা পূরণ করে ফেলা হয়েছে। প্রারম্ভিক 50,000 টাকার সাথে চলতি বছরের লাভ 1,20,000 টাকা যোগ করে মোট ব্যবহারযোগ্য মুনাফা হল 1,70,000 টাকা। এরপর সেখান থেকে 3টা বন্টন আইটেম, মানে মোট 45,000 টাকা বাদ দেয়া হয়েছে। সব যোগ বিয়োগ করার পর ক লিমিটেডের বছরের শেষে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত এসে দাঁড়াল 1,25,000 টাকায়। এটাই হলো এই বিবরণের ফাইনাল আউটপুট, মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এতক্ষণ তো আমরা শিখলাম যে এই বিবরণীটা কিভাবে বানাতে হয়, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো কেন, মানে এই স্টেটমেন্টটা এত গুরুত্বপূর্ণ কেন? এর বৃহত্তর তাৎপর্যটা আসলে কি? আসলে কোম্পানিগুলো অনেক কৌশলগত কারণে মুনাফা নিজেদের কাছে রেখে দেয়। যেমন ধরুন, ভবিষ্যতে কোনো নতুন প্রজেক্টে বিনিয়োগ করার জন্য, বা হঠাৎ কোনো ক্ষতি হলে সেটা সামাল দেওয়ার জন্য একটা সেফটি নেট হিসেবে। আবার অনেক সময় ঋণদাতাদের কিছু শর্ত থাকে, সেগুলো পূরণ করার জন্য বা নতুন করে ধার না করে পুরনো ঋণ শোধ করার জন্য এই টাকাটা কাজে লাগে। এমন হয় যে লাভ হলেও হাতে যথেষ্ট নগদ টাকা নেই, তাই লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই বিবরণীটা আসলে একটা সেতুর মতো কাজ করে। এটা আয় বিবরণীর নিট মুনাফাকে আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটের শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশের সাথে সরাসরি কানেক্ট করে দেয়। আমরা যে 1,25,000 টাকা বের করলাম, ওটা কিন্তু সোজা ব্যালেন্স শিটে গিয়ে বসবে। সত্যি বলতে, সংরক্ষিত আয় হলো একটা কোম্পানির মালিকানার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, যা দিয়ে বোঝা যায় কোম্পানিটা শুরু থেকে আজ পর্যন্ত মোট কত মুনাফা নিজের ভেতরে জমিয়ে রাখতে পেরেছে।
এটা কিন্তু কোম্পানির আর্থিক শক্তিরও একটা বড় নির্দেশক। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা কোম্পানির হাতে অনেক বেশি সংরক্ষিত আয় থাকা কি সবসময় ভালো লক্ষণ? নাকি এর মানে এটা হতে পারে যে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের ঠিকমতো লাভ দিচ্ছে না আর টাকা শুধু জমিয়েই যাচ্ছে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।